সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমিও হাসবো প্রেজেন্টস স্বেচ্ছাসেবকদের কথা, পাওয়ার্ড বাই ইউরো ক্যাফে শর্মা হাউস। আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন একজন গুণী ব্যক্তি। ওনার অনেক স্কিল আছে। আমি আসলে সংক্ষেপে ওনার বিষয়ে ওরকম ভাবে কিছু বলতে পারবো না। আমি চাই সম্পূর্ণটা ওনার মুখ থেকে শুনতে। আর মুন্সিগঞ্জে যারা রেডিও লিসনার আছেন তারা অবশ্যই ওনাকে রেডিও বিক্রমপুরে দেখেছেন। সো আমাদের মাঝে উপস্থিত আছেন নান আদার দেন সাইফুল বিন বারী ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমি খুব এক্সাইটেড যে আমি আজকে আমাদের শোতে আপনাকে পেয়েছি, একজন প্রফেশনাল আরজেকে। ভাইয়া, ভলান্টিয়ার হওয়ার পিছনে গল্পটা কি ছিল আপনার? আচ্ছা, একদম শুরু থেকে যদি স্বল্প পরিসরে বলি, 2018 সালে আমি যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণ করি। সেখানে আমাদের যে প্রশিক্ষকগণ ছিলেন, তারা আমাকে বেশ উৎসাহ প্রদান করেন যে তুমি একটি সংগঠন খোলো বা একটি সংগঠন ক্রিয়েট করো, যেখানে তুমি যুবকদেরকে নিয়ে সামাজিক কার্যক্রমে তুমি যুক্ত থাকার একটা চেষ্টা তুমি করতে পারো। তো তাদের আসলে অনুপ্রেরণায় আমি 2018 সাল থেকে একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। আমি দেখেছি যে বিভিন্ন সময় মানুষের বিভিন্ন রকম সহযোগিতার প্রয়োজন হয়। তো তাদেরকে স্বেচ্ছায় আমার যে সহযোগিতা করার আগ্রহ, সেই আগ্রহ থেকে আমার স্বেচ্ছাসেবী যাত্রা শুরু। এবং পরবর্তীতে 2020 সালে আমি একটি নিজের সংগঠন প্রতিষ্ঠা করি, বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমার সংগঠনে প্রায় 2 শতাধিক স্বেচ্ছাসেবী যুক্ত আছেন। শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলা না, সারা বাংলাদেশ ব্যাপী আমাদের স্বেচ্ছাসেবীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং কাজ করছেন। আমাদের লক্ষ্য একটাই, প্রতিটি ঘর থেকে একজন করে স্বেচ্ছাসেবী তৈরি করা, যাতে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি, একটা কমিউনিটি তৈরি করতে পারি। একটি মানবিক কমিউনিটি তৈরি করা আমাদের মূল লক্ষ্য, যাতে করে আসলে আমাদের সহযোগিতার জন্য আমাদের এক ঘর পরে দ্বিতীয় ঘরে যাওয়ার প্রয়োজন না পড়ে, আমার পাশের ঘর থেকে যাতে আমি সহযোগিতাটা পেতে পারি। আমাদের এই লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা, এবং আমরা ইনশাল্লাহ এই যাত্রা বাস্তবায়নে এবং লক্ষ্য বাস্তবায়নে আমরা সবসময় আসলে কাজ করে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে আপনি বললেন যে একজন মানুষের, একজন ব্যক্তির নাম বলেন, উনি উনি আপনাকে বলেছে যে একটা সমাজসেবা সংগঠন তুমি তৈরি করো। এখন উনি কেন এই কথাটা বলেছিল? আপনি কি তখন সমাজসেবার প্রতি অনেক আসক্তভুক্ত ছিলেন? আপনি সব সময় সর্বদা হতদরিদ্র মানুষদের পাশে থাকতে এরকম কিছু লক্ষ্য করেছিল, যার কারণে উনি এটা বলে আপনাকে উৎসাহ দিয়ে বলেছে যে আপনি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দলগতভাবে এই কাজটা করেন? অ্যাকচুয়ালি বিষয়টা হলো এরকম, যখন আমি ওই প্রশিক্ষণ কর্মশালায় ছিলাম 3 মাস, তো তখন তিনি দেখেছেন যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমাদের কর্মশালায় যারা অংশগ্রহণ করছেন সবাইকে আমি সহযোগিতা করতাম বিভিন্নভাবে। আর তিনি এটাও দেখেছেন যে আমার মধ্যে আসলে নেতৃত্ব দেওয়ার একটা গুণাবলী তার কাছে মনে হয়েছে যে আমার আছে। এজন্য তিনি ওই প্রস্তাবনাটা আমাকে করেছেন বা আমাকে অফারটা করেছেন যে তুমি একটা সংগঠন ক্রিয়েট করে, ওই উপদেশটা দিয়েছেন আর কি। জি। এবং আপনারা সকলে হয়তো অবগত আছেন যে যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু যুব সংগঠন নিবন্ধনের একটা প্রক্রিয়া ওনাদের আছে। তো এই জন্যই উনি আমাকে আসলে প্রস্তাব করেছেন যে তুমি একটি সংগঠন ক্রিয়েট করো, যেখান দিয়ে তুমি মানবিক কাজে তুমি সবসময় যুক্ত থাকতে পারবে, এবং নেতৃত্ব দেওয়া যেহেতু তোমার একটা ক্ষমতা আছে, তুমি সংগঠন রান করতে পারবে। এবং আমরা আশা করি যে আমাদের নিবন্ধন কার্যক্রমে তোমাদের সংগঠনকে আমরা নিবন্ধন দিতে পারবো। এই জন্য উনি আসলে আমাকে প্রস্তাবটা করেছেন, এবং উনি আমাকে, এবং উনার আসলে অনুপ্রেরণা, আমি একদম মন ভরে উনার জন্য দোয়া করি যে উনার নামটা কি আমরা জানতে পারি? আচ্ছা, উনি হলেন আবু সাইদ স্যার। সাইদ স্যার ছিলেন ওইখানে। তিনি এখন আছেন কিনা আসলে সঠিক জানা নেই, অনেকদিন যাবত আসলে মানে ব্যক্তিগত ব্যস্ততার কারণে ওনার সাথে যোগাযোগ করা হয় না। উনি ছিলেন আমাদের মুন্সিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষক হিসেবে। তো উনি আমাকে প্রথম আসলে অনুপ্রেরণা দিয়েছিলেন এই সংগঠন বা এই স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য। বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আসলে আমি একজন কর্মজীবী মানুষ। আমি আসলে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি, সেলস ডিপার্টমেন্টে। পাশাপাশি আপনি রেডিওতে আরজে হিসেবে আছেন। রেডিওতে আমি আমাদের ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন রেডিও বিক্রমপুরে আমি উপস্থাপক হিসেবে আছি, দীর্ঘ সময় যাবতই আছি। বিভিন্ন সমাজভিত্তিক যেই অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো আসলে আমি উপস্থাপনা করে থাকি। রেডিওতে আপনার আপনার অভিজ্ঞতা বেশ। এটা মানে রেডিওতে আপনি কতদিন যাবত আসলে? আমি তো যতটুকু জানি দীর্ঘদিন যাবতই আপনি আছেন। আমি 2020 সাল থেকে আসলে রেডিও বিক্রমপুরের সাথে যুক্ত আছি। কিছুটা সময় ব্যক্তিগত কারণে আবার বাহিরেও ছিলাম। তো ওই সময়টাতে আসলে রেডিও বিক্রমপুরের সাথে থাকা হয়নি। তো এখন আবার আছি। দ্বিতীয় পর্যায়ে গিয়ে এখন দীর্ঘ সময় যাবত আছি রেডিও বিক্রমপুরের সাথে। আপনি যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন ওটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটা ঘরে একটি করে হলেও স্বেচ্ছাসেবক তৈরি করা। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আসলে, আমাদের সংগঠনের নাম বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম। আমরা আসলে যুব শক্তিকে কাজে লাগিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, এটা হলো আমাদের মূল লক্ষ্য। এবং আমরা আমাদের যে আমাদের মোটো হচ্ছে আমরাই গড়বো মানবিক বাংলাদেশ। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। বিভিন্ন সময়ে বিভিন্ন
দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা বিভিন্ন রকম বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আমার একটা জিনিস ভালো লাগলো কি যে আপনার থটটা একদমই ইউনিক, কারণ হচ্ছে যে বিগত সময়ে যারা আমাদের শোতে এসেছে তাদের ম্যাক্সিমামের ঘটনা এরকম যে তারা প্ল্যাটফর্ম থেকে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে, যে পড়াশোনার বিষয়ে বা হতদরিদ্র মানুষদের বিষয়ে, বন্যার্থদের নিয়ে, মানে এক একজন এক একটা টপিকের উপরে কাজ করে। কিন্তু আপনি বিশেষ করে কি স্বেচ্ছাসেবক নিয়ে কাজ করতেছেন, যে আসলে কিভাবে ভলান্টিয়ার তৈরি করা যায়, কারণ একটা ভলান্টিয়ার তৈরি করলে তো আরো সমাজসেবার রেটটা বেড়ে যাবে আর কি। মানে মানে এটা খুবই ইউনিক একটা থট। ইন্ডিভিজুয়ালি আসলে দেখা যায় কি অনেক সংগঠন আছে তারা যেমন নাম দিয়ে থাকে রক্তদান সংস্থা, অনেকে আবার শিক্ষা নিয়ে কাজ করে, অনেকে সংস্কৃতি নিয়ে কাজ করে। আমাদের কাজ হচ্ছে মানবিক বাংলাদেশ করার জন্য আমার যেখানে যা করা প্রয়োজন আমি সেটা করব। যেমন গতকাল রাত্রের কথা যদি বলি, গতকাল রাত্রে আমি ঢাকা গিয়েছিলাম রক্তদান করতে। তো রাত্র রক্তের গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। লাগলে কল দিবা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার 13 বার রক্ত দেওয়ার সৌভাগ্য হয়েছে এবং গতকালকে গিয়েছিলাম, বাট আনফরচুনেটলি আসলে যে পেশেন্টের ব্লাড প্রয়োজন হয়নি, এই কারণে আমি রাত্রে ঢাকা থেকে ব্যাক করেছি মুন্সিগঞ্জে। তো আমরা রক্তদান নিয়ে কাজ করছি, আমরা শিক্ষা সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করছি। আমরা করোনা পরিস্থিতিতে আমরা মুন্সিগঞ্জের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক কার্যক্রমে আমাদের অংশগ্রহণ ছিল। নাগরিক রিসার্চ যে ইভেন্ট ছিল নাগরিকদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার জন্য, সেই ইভেন্টের সাথে আমরা যুক্ত ছিলাম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠনের যে প্রকল্পগুলো বা যেই লক্ষ্যমাত্রাগুলো, সেই লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সহযোগিতা করি। যেমন আগামীকালকে আমাদের একটি পরীক্ষা আছে শনিবারে, আপনার মেধাবৃত্তি পরীক্ষা। বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন কর্তৃক এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। জেলার প্রায় 5টা উপজেলা থেকে প্রায় 1475 জন শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করবে। সেই পরীক্ষা বাস্তবায়নে কিন্তু আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবীরা কিন্তু সহযোগিতা করছে। আচ্ছা সাইফুল ভাইয়া, বর্তমানে যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, দেশের একটা তুমুল পরিবর্তন হলো, এই যে এখন যে বৈষম্য বিরোধী গ্রুপটা চলছে মুন্সিগঞ্জের ভিতরে, এটা সম্পর্কে কি বলতে চান আপনি? আচ্ছা, আমরা আসলে বাঙালিরা সবসময় বৈষম্যের বিরুদ্ধে ছিলাম। মূলত টপিকটা হচ্ছে কি যে এখনো কি তাহলে ওই গ্রুপটার প্রয়োজন আছে নাকি নেই? এখন বিষয় হলো যে যে লক্ষ্যমাত্রা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, সেই লক্ষ্যমাত্রা আসলে এখনো কিন্তু পরিপূর্ণ হয়নি। মানুষের যে চাওয়া, মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তো এখন সংগঠন বা আন্দোলন সেটা থাকুক বা না থাকুক সেটা আমার মন্তব্য না। আমার মন্তব্য বা আমার আশাবাদ থাকবে হলো যে প্রতিটা মানুষ যেন তার নিজের অবস্থান থেকে বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে। বৈষম্য বলতে আমরা অনেকে কিন্তু অনেক কিছু বুঝি না। অনেকে আমরা বলছি যে আমরা বৈষম্য বিরুদ্ধে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ বা বৈষম্য বিরোধী আন্দোলনের একটি অংশ, কিন্তু বৈষম্য বলতে আসলে কি বোঝায় সেটা কিন্তু অনেকে আমরা বুঝি না। বৈষম্য বলতে বোঝায় একটা অবস্থান একরকম হওয়ার কথা ছিল কিন্তু অবস্থানটা ওই রকম নেই, ওটা পরিপন্থী হয়ে গেছে, এইটাকে বলে বৈষম্য। বৈষম্য বলতে এমন না তুলনা, অনেকে বৈষম্য বলতে বোঝে তুলনা। এখন আমার যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, মুন্সিগঞ্জের পরিস্থিতি বলি, মুন্সিগঞ্জের আমি সকল বিষয়াদি বাদ দিলাম, আমি যদি শুধুমাত্র রাস্তাঘাটের কথা বলি, রাস্তাঘাটে কিন্তু অবস্থা মুন্সিগঞ্জে পুরোই বেহাল অবস্থা। আমরা সদরে বাস করি, আমাদের সদরে যে রাস্তার যে অবস্থা, আর ঢাকা থেকে বা বাইরের অন্য কোনো জেলা থেকে যখন মানুষ আসে তখন কিন্তু তারা খুব অবাক হয় যে একটা জেলা সদরের রাস্তার অবস্থা এরকম থাকবে কি কারণে। হ্যাঁ অবশ্যই, রাস্তাটা তো খুবই নাজেহাল। হ্যাঁ, আমি অন্য চিকিৎসা খাতের কথা বাদই দিলাম, আমি যদি শুধুমাত্র রাস্তার কথা বলি, রাস্তার বিষয়টাতেই আমাদের এখানে কিন্তু একরকম অবস্থান থাকার কথা ছিল, আমরা কিন্তু সেই অবস্থানটা পাচ্ছি না। তো আমি যেটা মনে করি, আন্দোলন সংগঠিত হয়েছে, আমাদের আন্দোলন মুখ্য বিষয় ছিল না, আমাদের মুখ্য বিষয় ছিল আমাদের যেই দাবি বা আমাদের যে প্রাপ্য বিষয়টুকু সেটা যেন আমরা পাই, আমাদের জন্য কোনো বিষয় বৈষম্য না থাকে। আমি মনে করি সেই বৈষম্যে বিরোধী বা বৈষম্য বিরোধী এই মনোভাব আমাদের আমৃত্যু থাকা উচিত। এতে করে আমি আমার প্রাপ্য অধিকারটুকু বুঝে পাবো। ইয়েস, আমি আমার প্রাপ্য যেটুকু আছে, আমার প্রাপ্য, আমি স্বাধীন বাংলাদেশের মানুষ হিসাবে আমি একটি সুন্দর রাস্তা দিয়ে চলার অধিকার আমার আছে, আমি সেই অধিকারটুকু চাই। আমার নিরাপদ স্বাস্থ্যের একটা অধিকার আছে, আমি নিরাপদ স্বাস্থ্য অধিকারটা আমি চাই। আমি নিরাপদ আবাসন ব্যবস্থার আমার অধিকার আছে, আমি বাংলাদেশের মানুষ হিসেবে সেই অধিকারটুকু আমি চাই। এই চাওয়া সবসময় আমার চাইতে হবে, যাতে করে আমি আমার চাওয়াটুকু আমি পূরণ করতে পারি। বা যেহেতু
একটি সরকার সব সময়, সেটা নির্বাচিত হোক বা অন্তর্বর্তীকালীন সরকার হোক, সরকার যেহেতু আছে অবশ্যই তাদের দায়িত্ব হচ্ছে আমাদের অধিকারটুকু আমাদেরকে বুঝিয়ে দেওয়া, এবং আমাদের কাজ হচ্ছে আমাদের কোন অধিকারটা আমাদের মানে আমরা পাচ্ছি না সেটা তাদের সামনে তুলে ধরা। এই মনোভাব আমাদের সবসময় থাকা উচিত। সাইফুল ভাই, কি বলবো, আপনার তো অনেক স্কিল, আপনার থেকে জানার অনেক কিছু আছে। আমার প্রথম একটা আমার থেকে একটা সাজেশন যদি আপনি নেন, যে আপনার একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করা দরকার, আপনার ফেসবুক প্রোফাইলটা যাতে হ্যান্ডেল করতে পারে। আসলে আপনার যে স্কিল গুলা, এগুলা যাতে পড়ে পড়ে অন্তত শুনতে পারে, যেমন আমি বুঝতে পারছি মানে এত স্কিল, ঠিক আছে, মানে আপনার বায়োতে পরে চিন্তা করলাম যে আসলে কিভাবে উনি এগুলা নিয়ে বাঁচে, কিভাবে মানে কিভাবে সামলায়। অ্যাকচুয়ালি বিষয়টা হলো কি, আমাদের স্কিল, আপনার ধৈর্য খুব বেশি হয়তো, না ধৈর্য বেশি এমন না, আমার জানার আগ্রহটা খুব বেশি। জানার আগ্রহটা বেশি, আমার এই জানার জন্যই আগ্রহটা হয়তো বা খুব আপনার স্কিলটাও বেশি। হ্যাঁ, আমি চেষ্টা করি আসলে, আমি সর্বখাতেই আসলে চেষ্টা করেছি কিছু কিছু পরিমাণ। সম্পূর্ণ জ্ঞান অর্জন তো একবারে সম্ভব না, আমৃত্যু কখনোই কোনো মানুষ মানে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারে না। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যতটুকু আমার জানার দরকার আমি ততটুকু যেন আমি জানতে পারি। এই জন্য আসলে বিভিন্ন জায়গায় মুভ করা, বিভিন্ন বিষয়ে নিজেকে জড়ানো, সেখান থেকে আসলে যতটুকু জ্ঞান অর্জন করা সম্ভব সেই জ্ঞান অর্জন আমি করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সেই জ্ঞানের বিতরণ করতে। আমি আমার মূলত সাইফুল ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই, মানে একটা কথা বলতে চাই। আমরা দেখি যে আমাদের ভলান্টিয়ার জগতে ছেলে মেয়ে উভয়ই ভলান্টিয়ার থাকে, এটা তো স্বাভাবিক। এখন দেখা যায় কি ম্যাক্সিমাম সময় যে কোনো প্ল্যাটফর্মে কেউ যদি কোনো মেয়ে থাকে, সাপোজ দেখা যায় ওখানে ওই মেয়েকে ধরেন প্ল্যাটফর্মে কেউ প্রপোজ করে বসে, অনেক সময় দেখা যায় যে ভালো লাগতেই পারে প্রপোজ করে বসে, কিন্তু প্রপোজের সময় কি হয় যে ভালো লাগছে, অ্যাকসেপ্ট করছে, বা ভালো লাগে না তোমার ভালো লাগে না, কথাবার্তা শেষ নাকি ওখানে তো টপিকটা ক্লোজ হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা যদি বিগত পর্ব খালি একটা বারে বারে একটা জিনিস ওরকম ভাবে পরিচালনা করতে থাকে, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এটা কি মানে এই বিষয়টা নিয়ে কি বলতে চান? তখন কি আপনার মনে হয় না যে ওই মেয়েটার উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, সংগঠনটার নামটা খারাপ হয়? কারণ মেয়েটা তো ওই সংগঠন থেকে নিশ্চয়ই বের হয়ে যাবে নাকি? এরকম করে আপনার মনে হয় না যে অনেক মেয়ে ভলান্টিয়ার আমাদের সোসাইটি থেকে হারায় যেতেছে, কারণ ওরা এরকম শিকার হইতেছে এই সমস্ত হ্যারাসিং এর? বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আপনার কোন সংগঠনের প্রতিষ্ঠাতা উনি একটা মেয়ের প্রপোজ করে বসলো। অ্যাকচুয়ালি বিষয় কি, আমি বর্তমান পরিস্থিতির কথা বলি। 2020 সালে করোনা পরিস্থিতির পরে আমাদের অন্য সব জেলার কথা বাদ দিলাম, আমাদের মুন্সিগঞ্জে কিন্তু বলতে গেলে এলাকা ভিত্তিক বলেন, ইউনিয়ন ভিত্তিক বলেন, উপজেলা ভিত্তিক বলেন বা জেলা ভিত্তিকই বলেন, প্রচুর সংগঠন তৈরি হয়েছে, প্রচুর। এখন আমি আপনাকে একদম শুরুতে একটা কথা বলেছি, 2018 সালে আমাকে আমার শিক্ষক বলেছেন তুমি সংগঠন প্রতিষ্ঠা করো। আমি কিন্তু সংগঠন প্রতিষ্ঠা করেছি 2020 সালে। বিগত 2 বছর কিন্তু আমি অন্য সংগঠনের সাথে কাজ করেছি, শিখেছি, জেনেছি, বুঝেছি কোথায় কোথায় আমার কি করতে হবে, তারপরে আমি আমার সংগঠন প্রতিষ্ঠা করেছি। কিন্তু বর্তমান সময়ে এমন হয় যে হুটহাট আমি একটা সংগঠন প্রতিষ্ঠা করে ফেললাম, এতে করে একটা সংগঠন পরিচালনার জন্য কি কি নীতি এবং নৈতিকতার প্রয়োজন আছে সেই ন্যূনতম জ্ঞান বোধটা আমাদের মধ্যে থাকে না। একটা সংগঠনের আভ্যন্তরীণ যে কোনো বিষয়ের জন্যই কিন্তু সম্পূর্ণ দায়ভার সেই সংগঠনের পরিচালনায় যারা থাকে তাদেরকে নিতে হবে। এখন একটা সংগঠন, আমরা সংগঠন বলতে বুঝাই একটা নাম দিব, সেখানে কিছু সদস্য থাকবে, আমরা কিছু কাজ করব, নো, এইটা একটা সংগঠনের মূল মোটো না। মূল মোটো থাকবে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব, আমাদের নিজস্ব যে জ্ঞান আছে, নিজস্ব যে মেধা আছে, নিজস্ব যে শ্রম আছে, সেটা দিয়ে আমি কিছু একটা করব, কিছু একটা অর্জন করব। সংগঠন কি শুধু স্বেচ্ছাসেবী সংগঠনই হয়? সংগঠন কিন্তু বিভিন্ন রকমের সংগঠন হয়, উদ্যোক্তাদের সংগঠন হয়, ব্যবসায়ীদের সংগঠন হয়, আলেম ওলামাদের সংগঠন হয়। এক এক সংগঠনে কিন্তু এক এক রকম মোটো থাকে, এক এক রকমের কার্যকলাপ থাকে। এখন আমাদের সমস্যাটা হচ্ছে যে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা জানে না যে আসলে সংগঠন কিভাবে পরিচালনা করতে হয়। তাদের এই অজ্ঞতার কারণে সংগঠনের অভ্যন্তরে কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন সদস্যদের হতে হয়। এখন যে বিষয়টা আপনি বললেন যে প্রেম বিষয়ক যে ঘটনা বা এরকম কিন্তু অনেক হচ্ছে, আমরা কিন্তু অনেক সময় এরকম শুনতে পাচ্ছি বা আমরা মানে দেখছি যে এরকম ঘটনা ঘটছে। এই সমস্যা দূর করার জন্য প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো সংগঠনের পরিচালনা দায়িত্বে যারা আছেন তাদেরকে প্রথম থেকেই যারা সদস্য তারা নির্বাচিত করেছেন তাদের মধ্যে এই বিষয়টা জানিয়ে দিতে হবে বা অবগত করতে হবে যে এটার মানে এই সমস্ত বিষয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে এটার জন্য আমরা দায়ী নেই, এরকম কিছু না। এরকম না, আসলে ওনারা কঠোর একটা নিয়ম জারি করে দিবে যে আসলে কারোর সাথে কেউ কাজের বাইরে কোনো পার্সোনাল আলাপ করতে পারে না, গ্রুপে থাকা অবস্থা অন্তত, নাকি নাকি গ্রুপের
ভিতরে যারা আছে তাদেরকে প্রেমের প্রস্তাব দিতে পারবো না কোনটা? না, এরকমটা আমি বলবো না। মানুষের ব্যক্তিগত বিষয়াদি সেটা সংগঠনের সাথে সামঞ্জস্য না। না। কিন্তু যখন সে একটা সংগঠনের সাথে যুক্ত থাকবে, অবশ্যই তাকে কিছু নিয়ম নীতির সাথে মানে চলতে হবে, নিয়ম নীতি মানতে হবে। এখন আমি যদি বলি যে আপনারা এরকম সংগঠনের ভিতরে প্রেমের প্রস্তাব দিয়েন না, এটা কিন্তু সরাসরি আমি একটা অনৈতিক কথা বলবো। কারণ কি, এটা আমার বলার রাইটস নাই। কেন নাই? মানুষের মন এক এক সময় এক এক রকম জিনিস চাবে, বা তার ভালো লাগা আমার ভালো লাগা কিন্তু একরকম হবে না। ভালো একজন আরেকজনকে লাগতেই পারে, কিন্তু প্রেজেন্টেশনটা হলো সবচেয়ে বড় বিষয়। আমি এটা কিভাবে প্রেজেন্ট করছি। আপনি যেটা বললেন যে অনেকে এমন আছে যে সবাইকে ছড়িয়ে দেয়, এটা মারাত্মক একটা মানে বেধি আমাদের এই সমাজের মধ্যে। আমি প্রেম করছি বা আমি কাউকে পছন্দ করছি, এটা আমি আসলে মানুষকে শুনি, আমি গর্ববোধ করার চেষ্টা করি, এইটা আসলে রং। আমার যদি কাউকে ভালো লেগে থাকে, আমার সংগঠনের ইন্টারনাল কারো যদি আমাকে ভালো লেগে থাকে, আমার যেটা করতে হবে, তাকে আমার আলাদাভাবে করতে হবে। সংগঠনকে যেন কোনোভাবে এটাতে এঙ্গেজ না হয়, ওইভাবে আমার কাজটা করতে হবে। যদি তার মনে হয় যে না, সে আপনাকে চুজ করে নিতে পারে, সে করবে, তার একটা ব্যক্তিগত ব্যাপার। যদি মনে হয় যে না, সে চুজ করে নিচ্ছে না আপনাকে বা চয়েস করছে না আপনাকে, সেখানে আপনি আপনার ব্যক্তিগত ওয়েতে আগাবেন। আপনি আগাবেন বলতে এমন না যে তাকে প্রপোজ করেছেন, আপনি তাকে রাজি করানোর ব্যবস্থা করবেন বা সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা আমি বলছি না। আগাবেন বলতে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি করবেন, কিন্তু কোনোভাবেই যেন সংগঠনের কোনো মানে সংগঠন এটার সাথে কোনোভাবে এঙ্গেজ যেন না হয়। পরিচয় কিন্তু ভাই মানুষের যে কোনো জায়গাতে যে কোনো ভাবেই হতে পারে। এখন সংগঠনের ভিত্তিতে হয়েছে বলে যে সংগঠনে আর আমার এটাকে এঙ্গেজমেন্ট রাখতে হবে এমনটা কিন্তু না, সেটাকে আমি আমার ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যেতে হবে। সংগঠন করে কিন্তু আমরা অনেক বন্ধু বান্ধব পেয়ে থাকি। এই সংগঠন করার মাধ্যমে যেমন আপনার সাথে আমার পরিচয় হয়েছে, আপনার আমার সাথে পরিচয় হয়েছে, আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কিন্তু সংগঠনের বাইরে পর্যন্ত নিতে হবে। সবসময় যদি আমার সংগঠনের ইন্টারনাল থাকে তাহলে কিন্তু আমার সমস্যা। ব্যাপারটা আপনি হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি যদি সবসময় আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো, এখন যদি আমরা এখানে সংগঠনে আলাপ করি তাহলে কিন্তু হবে না। আপনার সাথে আমার ব্যক্তিগত আলাপ আলোচনা করতে হবে, তখন আমরা বন্ধুত্বের জায়গাটায় যেতে পারবো। তো এই জন্য আমাদের উচিত যে যারা দায়িত্বশীল যারা আছে তারা অবশ্যই যেন এই বিষয়গুলো খেয়াল রাখেন, এবং যারা সদস্য থাকবে তারা অবশ্যই বিষয়টা করবেন। আপনার ব্যক্তিগত বিষয় সম্পূর্ণ আপনার, কিন্তু সংগঠন একটি পবিত্র জায়গা। আমি সরাসরি বলতে পারি সংগঠন একটি পবিত্র জায়গা, একটা পবিত্র মনোভাব, পবিত্র একটা মটো নিয়ে তারা যাত্রা শুরু করেছে। আপনার ব্যক্তিগত কোনো কারণে যেন এইটার দুর্নাম না হয়, এই সংগঠনের উপরে যেন, সংগঠনের সম্মানের উপরে যেন কোনো আঘাত না হয়। কারণ এই সংগঠনে কিন্তু শুধু আপনি শ্রম দিচ্ছেন না, বা যে প্রতিষ্ঠা করছে সে কিন্তু শুধু একা শ্রম দিচ্ছে না, শত শত স্বেচ্ছাসেবী শ্রম দিচ্ছে। তাদের শ্রমের উপর যেন আপনার কোনো কলঙ্কের দাগ আপনার কারণে না পড়ে, এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। সাইফুল ভাই, আপনাদের প্ল্যাটফর্ম থেকে একটা প্রজেক্ট ছিল, আমি অনেক আগে দেখেছিলাম। আমি মাত্রই জানলাম যে আসলে ওই অফিসটা আপনাদের ছিল, আপনাদের প্ল্যাটফর্মে। আমি আসলে জানতাম না। আমি জানি যে রামপাল কলেজের পাশে একটা অফিস আছে একটা প্ল্যাটফর্মের, তো ওখানে একটা ছেলে আমাকে বলেছিল যে আসলে ওদের একটা প্রজেক্ট ডাইরেক্ট শিক্ষামন্ত্রীর সাথে আসলে অ্যাটাচমেন্ট। এটা আসলে এটা সম্পর্কে যদি কিছু বলতেন প্রজেক্টটা সম্পর্কে। আচ্ছা, এই প্রজেক্টটা ছিল জেন্ডার ইকুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, জিপ প্রজেক্ট, জিইইপি প্রজেক্ট। এই প্রজেক্টটা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় নারী ট্রাভেলস বিষয়ক একটা অর্গানাইজেশন আছে, ভ্রমণ কন্যা। তো ভ্রমণ কন্যা প্ল্যাটফর্ম থেকে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, জিপ প্রজেক্ট। সেই জিপ প্রজেক্টের উপদেষ্টা ছিলেন ওই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী, এটার উপদেষ্টা ছিলেন। তো এই প্রকল্পের মূল মোটোটা ছিল যে সরাসরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আমরা শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম, তাদেরকে আমরা সচেতন করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে তাদের সামনে আলোচনা তুলে ধরব। সেই বিষয়ে নিয়ে আমরা কাজ করেছি, দীর্ঘ 3 বছর আমরা কাজ করেছি। এবং আমরা আমাদের যে দায়িত্ব ছিল, সেন্ট্রাল যে টিম থেকে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা সেই দায়িত্বটা পালন করেছি। আমরা মুন্সিগঞ্জের প্রায় 6 উপজেলাতেই বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা গিয়েছি, শত শত শিক্ষার্থীদের মাঝে আমরা সচেতনতা প্রকল্পের যে আলোচনা সেই বিষয়গুলো তুলে ধরেছি। এবং 2023 সালে আমরা আনুষ্ঠানিকভাবে সেই প্রকল্প শেষ করেছি মুন্সিগঞ্জে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আমাদের এই বাংলাদেশ, আমরা বিভিন্ন সময়ে আমরা কিন্তু আন্দোলন বা সংগ্রামের মাধ্যমে আমাদের এই দেশ আমরা অর্জন করেছি। এই সংগ্রাম বা এই আন্দোলন আপনি যেটাই বলেন না কেন, সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে ঐক্যের কারণে। ঐক্য ছাড়া আসলে আমি একা একা কোনো মানে কাজ করতে পারবো না। একটা সংগঠন একটা ঐক্য
ঐক্যের একটা যাত্রা শুরু করে দেয়, যেখানে আমরা বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বয়সে, বিভিন্ন পেশার মানুষকে আমরা ঐক্যবদ্ধ আমরা করি। তো সংগঠন আসলে শুধু স্বেচ্ছাসেবী সংগঠন না, সংগঠন বিভিন্ন পর্যায়ের হয়ে থাকে। আমরা সামাজিক সংগঠন হতে পারে, যুব সংগঠন হতে পারে, মহিলা সংগঠন হতে পারে, উদ্যোক্তা সংগঠন হতে পারে, আবার রাজনৈতিক সংগঠনও হতে পারে, আলেম ওলামাদেরও সংগঠন হয়। তো এই যে সংগঠনগুলো, সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে ঐক্যবদ্ধভাবে সকলের সম্মিলিত মেধা, সকলের সম্মিলিত শ্রম এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো কাজকে সুন্দর এবং শৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমাদের সংগঠন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম দীর্ঘ 5 বছর যাবৎ মানুষের সেবায় নিয়োজিত আছে। আগামী ফেব্রুয়ারির 28 তারিখে আমাদের 5 বছর পরিপূর্ণ হবে আমাদের সংগঠনের। আমরা এখন পর্যন্ত বিভিন্ন মানুষকে, প্রায় কয়েক হাজার মুমূর্ষু রোগীকে আমরা রক্তের ব্যবস্থা থেকে শুরু করে করোনা পরিস্থিতি এবং করোনা পরিস্থিতির পরবর্তীতে আরো বিভিন্ন ইস্যুতে কিন্তু আমরা কাজ করেছি। সুনামগঞ্জে যে বন্যা এবং রিসেন্টলি সিলেট বা বিভিন্ন অঞ্চলে যে বন্যা হয়েছে, সে বন্যায় আমরা কাজ করেছি, সরাসরি কাজ করেছি, প্রত্যক্ষভাবে কাজ করেছি, পরোক্ষভাবে কাজ করেছি। আমরা ইনশাল্লাহ আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা সবসময় চেষ্টা করব মানবিক কাজে আমাদের অংশগ্রহণ সম্পূর্ণ নিশ্চিত করা। আমাদের একটাই অনুরোধ থাকবে, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনি আপনার জায়গা থেকে অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলুন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদেরকে নিয়েই সেই বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ এবং একটি মানবিক যুব নির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন করব। সবার সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।